আহসানরা পুরো পরিবার মিলে স্টেজে উঠে ফ্যামিলির ফটো তুলছিল। মাজদাকার শোভা মধুবিবিকে নিয়ে বসেছেন রুমির সঙ্গে। পেছনে আহসান আর তরি দাঁড়িয়ে। ছবি তোলা শেষে খাওয়া দাওয়ার পর্ব চলছিল। খেয়ে মধুবিবি ভেতরে চলে গেলেন। তার এসব গান বাজনা ভালো লাগে না। অর্ক হঠাৎ এসে আহসানের কানে কানে বলল, রঙ্গন বারবার ফোন করছে, ওদের বাড়িতে যাবি না? আহসান সবকিছু মাজদাকের হাতে বুঝিয়ে দিয়ে তরি, দিলশান, সৌম্যকে নিয়ে অর্কের সঙ্গে রঙ্গনদের বাড়িতে রওনা দিল। অর্কের কাঁধে গিটারের ব্যাগ। ভেতরে ঢোকা মাত্রই ফুল হাতে দাঁড়িয়ে থাকা মেয়েরা ওদের মাথায় ফুলের পাপড়ি ছেটালো। গাঁদা ফুলের ছোট্ট একটা কলি। হঠাৎ অর্কের চোখে এসে বিঁধল। হাতের উল্টো পিঠ দিয়ে সে বারবার চোখ ডলতে লাগলো। পাশ থেকে এক মেয়েলি গলায় কে যেন বলে উঠল, সরি ভাইয়া, বেখেয়ালে ফুলের পাপড়ি ছেটাচ্ছিলাম, খেয়াল করিনি। আপনার চোখে একটু পানির ছিটা দিন, ভালো লাগবে। রঙ্গন ঝাপসা চোখে মেয়েটার দিকে তাকালো। চোখ ডলতে ডলতে চোখ দিয়ে পানি পড়ছে তার। একটা ঝাঁকড়া চুলের মেয়ে তার সামনে দাঁড়িয়ে, সবুজ রঙের শাড়ি পরা। মেয়েটার দাঁড়ালো না। কেউ পেছন থেকে মেহজাবিন বলে ডাকায় মেয়েটা চলে গেল। এই মেয়েটা। রঙ্গন এতক্ষণ স্টেজ কাঁপিয়ে নাচছিল। আহসানদের দেখা মাত্রই স্টেজে সংসেজে বসে রইল। মুখে কোনো হাসি নেই, যেন কেউ জোর করে ধরে বেঁধে স্টেজে বসিয়ে দিয়েছে। আহসান আর সৌম্য স্টেজে উঠেই বাটি ভর্তি হলুদ সব রঙ্গনের মুখে, গলায় আর শরীরে মাখিয়ে দিল। অর্ক চোখ ধুতে গেল, না হলে তাকেও হলুদে ডুবিয়ে রাখার সুযোগ পাওয়া যেত। স্টেজ থেকে নামার সময় সকলের অগচরে সৌম্য দিলশানের গালে হলুদ লাগিয়ে দিল। পোচকোটা থাকলে তাকেও হলুদ লাগানো যেত। কবে সে আসবে? দিলশানও বা কম যায় কিসে? মুঠো ভর্তি হলুদ নিয়ে সে সৌম্যের গলায়, গালে ঘষে দিল। সৌম্যের সাদা পাঞ্জাবি পুরো হলুদ বর্ণ ধারণ করল। আহসানের মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। ছবি তোলার সময় তরি যখন তার পাশে দাঁড়িয়েছিল, চুপটি করে সে তরির পেছন থেকে হাত ঘুরিয়ে তরির পেটে হলুদ লাগিয়ে দিল। সবচেয়ে আনকমন হলুদ খেলা। তরির সুরসুরিতে নিয়ে গেল। লোকটাকে আজ রাতে সে বাড়ি গিয়ে দেখে নেবে। যখন তখন তরিকে জাপটে ধরে চুমু খায়। রাতেও শরীর থেকে সরানোই যায় না। তরির পুরো শরীর জুড়ে ঘুমিয়ে থাকে। সবাই বলে বিয়ের কয়েক বছর চলে গেলেই স্ত্রীর প্রতি স্বামীর টান কমে যায়, সেটা শারীরিক হোক কিংবা মনস্তাত্ত্বিক। কিন্তু আহসানের ভেতরে যে সবকিছুই আসেনি। উল্টো তরির প্রতি আরও অধিকারবোধ বেড়েছে। আগে ছোট বলে তরিকে সে খুব ছাড় দিত। এখন কিসের কি? এ তো কিছুদিন আগেরই ঘটনা। সকালে তরি বাড়ি ছিল। ক্লাস ছিল না বিধায় গোসল শেষে শাড়ি পরে তৈরি হচ্ছিল। ও মা! অমনি আহসান দম করে এসে তরির শাড়ির কচি ধরে হেঁচকা টান। পুরো শাড়ি খুলে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। শোভা ভেবেছিল আহসান আর তরি হয়তো ঘুমাচ্ছে, তাই সে কয়েকবার ঘুম থেকে তোলার জন্য ডেকে অবধি গিয়েছিল। তরি সেদিন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। দিনের বেলায় ওসব অপকর্ম, ছি ছি, লজ্জা লজ্জা। অর্ক গিটার নিয়ে গান শুরু করলো। দিলশান মনোযোগ দিয়ে শুনতে লাগলো। ভার্সিটি লাইফের কথা খুব মনে পড়ছে। অর্ক যখন আগে ভার্সিটিতে গান গাইতো, সবাই এসে এসে ভিড় করে অর্কের গান শুনত। সৌম্য তো সেই ফাঁকেও বারবার দিলশানের সঙ্গে আলাপ জমাতো। কথার টপিক খুঁজে না পেলে বরাবরই একই টপিক নিয়ে কথা বলতে চাইতো। দিলশান শুরুর দিকে বেশি গায়ে পড়া ভেবে এড়িয়ে যেত। পরে লক্ষ্য করল, সৌম্য সবার সঙ্গে এমনটা করে না। সবার সঙ্গে খুব মেপে মেপে কথা বললেও তার সঙ্গে কথার ভাণ্ডার খুলে বসে। এরপর থেকে দিলশান আর এড়িয়ে চলত না তাকে। ওরকম মিষ্টি হাসি যে হাসে, তাকে কি করে এড়িয়ে চলা যায়? অর্কের গান শেষ হওয়ার পরেই সবাই হাততালি দিল। তরি হা করে অর্কের গান শুনল। কি সুন্দর গান গাইছে। গান শোনার সময় আহসান তার পাশে বসেছিল। একটুও শান্তিতে গান শুনতে দেয়নি তরিকে। এই পিঠে হাত দিচ্ছে, এই আবার পেটে। আজ আসুক খালি কাছে একবার, হাড়ে হাড়ে সবটা বুঝিয়ে দেবে। অর্ক গান গাওয়ার পর যখন সবাই হাততালি দিচ্ছিল, অর্ক আর চোখে ওই মেহেজাবিন নামের মেয়েটার দিকে তাকাচ্ছিল। মেয়েটা খুব উৎসুকভাবে অর্কের গান শুনছিল। মেয়েটার কি ভালো লেগেছে অর্কের গান? একবার জিজ্ঞেস করে দেখবে কি? না থাক। যদিও আহসানদের বাড়ি থেকে সবাই খেয়ে এসেছে, তবুও নাহার বেগমের জোড়াদড়িতে সবাই অল্প করে খেল। খাওয়ার পর ভাগাভাগির পর্ব এলো। অর্ক থাকবে রঙ্গনদের বাড়িতে, সৌম্য আর দিলশান থাকবে আহসানদের বাড়িতে। রাত হয়ে যাচ্ছে বিধায় তরি, আহসান, সৌম্য আর দিলশানকে সঙ্গে নিয়ে চলে গেল। অর্ক থেকে গেল রঙ্গনের সঙ্গে। দিলশানের শরীরটা ভালো নেই। বেশি রাত হয়ে গেলে চলাফেরা করাটা বাবুর জন্য নিরাপদ নয়। আহসানদের বাড়িতে মেহমান অনুসারে শোয়ার জায়গা কম। সিদ্ধান্ত নেওয়া হলো ওপর নিচ করে শোয়া হবে। আহসানের পড়ার ঘরে ব্রেঞ্চগুলো সরিয়ে বিছানা পাতা হলো। মাজদাক,
আর মোস্তফা সারোয়ার এক ঘরে ঘুমাবেন। মধুবিবি, মোস্তফা গিন্নি রুবি, দিলশান রুমি মধুবিবির ঘরে। আর পড়ার ঘরটা বড় বিধায় সেখানে তরি, গুনগুন, মনোয়ারা, শোভা সেখানে ঘুমাবেন। দুই বেন রাতে বসে বসে গল্প করবেন, তাই এই ব্যবস্থা। দিলশান তরির ওই ঘরের সঙ্গে নিচে ঘুমাতে চেয়েছিল। মধুবিবি দিলশানকে ধমক দিয়ে বলেছেন, নিচে অনেক ঠান্ডা, তুমি এই ঘরে উপরে ঘুমাও। বাবু পেটে নিয়ে ওই ঠান্ডায় ঘুমাইলে বাচ্চা পেটে থাকায় ঠান্ডা নিয়ে দুনিয়াতে আসবো। কি জানি কয় এটারে, ওই যে নিউমোনিয়া। পরে দিলশান আর নিচে শোয়ার সাহস করেনি, চুপচাপ মধুবিবির সঙ্গে উপরে শুয়ে পড়েছে। আহসানরা বাইরে আড্ডা দিচ্ছে। তরি এসে তাদের ঘরটা গুছিয়ে দিল। আহসান, সৌম্য আর উচ্ছ্বাস রাতে তাদের ঘরে শোবে। তরি আলমারি থেকে বালিশ বের করে বিছানায় রাখল। নিজের নরম বালিশটা সঙ্গে করে বেরোবার সময় আহসান তাকে আঁকড়ে ধরে বলল, কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? আজকে রাত শুধু আপনার আর আমার। রূপ দেখিয়ে লোভে ফেলে চলে যাচ্ছেন? বলে তরির কানে আরো খুব বাজে একটা কথা বলল। তরি ভ্রু কুচকে ফেলল। কিসব বলছে লোকটা? মিটিমিটি হেসে সে বলল, আপনার পরিকল্পনায় ছাই, বাড়িতে শোয়ার জায়গা নেই। আপনি সৌম্য ভাই আর উচ্ছ্বাস এখানে ঘুমাবেন। আমি পড়ার ঘরে মার গুনগুনকে নিয়ে শোব। ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি আপনারা, কালকে কিন্তু অনেক কাজ আছে। আহসান ভোতা মুখে দাঁড়িয়ে রইল। এ কি অবস্থা! কই ভেবেছিল রাতে বউকে খানিকটা আদর সোহাগ করবে, তার হচ্ছে কোথায়? বউটা থেকে আলাদা করে দিল। আহসানের তুলতুলে বউ। তরিরা সবাই আজ ক্লান্ত। গল্প শেষে লাইট বন্ধ করে শুয়ে পড়ল তারা। মাঝরাতে হঠাৎ গুনগুনের খুব তৃষ্ণা পেল। আশেপাশে হাতিয়ে পানি খুঁজতে লাগলো সে। কোথাও পানি নেই। বাইরে রান্নাঘরের সঙ্গে খাবার টেবিলে পানি দেখেছিল সে, নিয়ে আসবে কি? প্রথমে ভূত এবং অন্ধকারের ভয়ে সে এগোতে চাচ্ছিল না, কিন্তু এদিকে তৃষ্ণায় গলা ফেটে চৌচির। হাত বাড়িয়ে মনোয়ারার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে গুনগুন পানি আনতে বের হলো। খাবার টেবিল থেকে বোতল নিয়ে পানি খেল। একটা বোতল পাজাকোলা করে বগলে তুলে হাঁটা দিল। হঠাৎ পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ভয়ে গুনগুনের লোম দাঁড়িয়ে গেল। বুকে প্রচণ্ড সাহস সঞ্চয় করে পেছন ফিরে তাকিয়ে দেখল ওই উচ্ছ্বাস নামের ছেলেটা। গুনগুনের ভয়ার্ত চেহারা দেখে সে বলল, ভয় পেয়েছ? এত রাতে এখানে কি করছো? ঘুমিয়ে পড়ো, নয়তো শরীর খারাপ করবে। কি আপন ভেবে গুনগুনকে কথাগুলো বলল ছেলেটা, যেন গুনগুনকে খুব করে চেনে। গুনগুন মিনমিন করে বলল, আমি পানি খেতে এসেছিলাম। এই বলে পানির বোতলটা নিয়ে সে দৌড়ে চলে গেল। আশ্চর্য বিষয়, এই উচ্ছ্বাস নামের ছেলেটা গুনগুনের এত পায়ে পায়ে ঘুরছে কেন? সকাল হতে রুমি খুব কান্নাকাটি শুরু করেছে। নানাভাবে বুঝ দিয়েও তাকে বোঝানো যাচ্ছে না। কখনো মধুবিবিকে ধরে কাঁদছে, কখনো মাকে ধরে কাঁদছে। শেষে না পারতে শোভা তরিয়ার গুনগুনের সঙ্গে রুমিকে পার্লারে পাঠিয়ে দিলেন। মেয়ের কান্নাকাটি তার একদমই সহ্য হয় না। ছোট বলে সবার টান রুমির প্রতি একটু বেশি। তরিকে একটা শাড়ি কিনে দিয়েছে আহসান, হালকা গোলাপি রঙের বেনারসি শাড়ি। গুনগুনকেও একই রঙের একটা চুড়িদার কিনে দিয়েছে। গুনগুন পার্লারে সাজতে চায়নি, ওসব ভারী মেকআপ তার সহ্য হয় না। শোভা জোর করেই পাঠালেন। দিলশানকেও পাঠাতে চেয়েছিলেন সঙ্গে, দিলশানি বুঝিয়ে সুজিয়ে না করে দিয়েছে। বাবু পেটে আসার পর থেকে অতিরিক্ত গরম লাগে তার। এর মধ্যে ওসব মেকআপ করে চলাফেরা করা কষ্টকর। বিয়েতে পাওয়া হালকা আকাশি রঙের একটা শাড়ি তোলা আছে তার, আজ সেটাই পরবে সে। ওদিকে আহসানার মাজদাক সকাল থেকে ভীষণ ব্যস্ত। বাড়ির উঠানে বড় করে প্যান্ডেল করা হয়েছে, তাতে চেয়ার আর বড় বড় টেবিল বসানো হয়েছে। বাইরে বাবুর্চিরা বড় ডেকচিতে করে রান্না করছে। সকাল থেকে ওসব নিয়েই পড়ে আছে ভাবছিলে। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, কোনো কিছুতে মোটেও কমতি রাখা যাবে না। সারা রাত স্টেজে নাচানাচির পর পড়ে পড়ে ঘুমাচ্ছে রঙ্গন, কোনো তালে নেই তার। কতবার যে সকাল থেকে ডেকে গেছেন নাহার বেগম, হিসেব নেই। অর্ককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘুমের অথৈ সাগরে সেও ডুব মেরেছে। দুজনের ঘুমের মাঝে বাগড়া দিতে এলো সৌম্য। রঙ্গনের ঘরে ঢুকে এলো পাথারে পানির ছিটা দিতে লাগলো। রঙ্গন বিরক্তি নিয়ে বলল, এই কেরে, ঘুমে তাকাতে পারছি না, কিসের পানি ছিটাছিটি করছিস? সৌম্য পানির গ্লাসটা রেখে বলল, তোর হুশ জ্ঞান কই গেছে রে রঙ্গইনা? ওর জলদি, আজকে তোর বিয়ে, উঠে নাস্তা করে বস। আমি আসার সময় ফেসিয়াল স্ক্রাব করে এসেছি। বিয়ে করতে যাবি, একটা লোকফুকের তো ব্যাপার আছে নাকি? বিয়ের কথা আমলে আসতেই রঙ্গন লাফ দিয়ে উঠে বসল। আজকে তো আসলেই তার বিয়ে, রুমির সঙ্গে চুমুচুমি খেলার দিন। তাড়াতাড়ি নাস্তা করে চোখ বন্ধ করে বসল। সৌম্য রঙ্গনের গালে ফেসিয়াল স্ক্রাব লাগিয়ে দিচ্ছে। চোখে আহসানদের বাড়ির বাপরচিদের কাটা সালাদের বোল থেকে উঠিয়ে আনা দুটো শসার টুকরো।
অর্ক সাইড থেকে বলল, আমাকে একটু লাগিয়ে দে বন্ধু, আমারও তো একটা সুন্দর হতে ইচ্ছে করে নাকি। সৌম্য ফেসিয়াল স্ক্রাবের প্যাকেটটা অর্কের হাতে ধরিয়ে দিয়ে বলল, নিজেরটা নিজেই মাখ, তোর বিয়ে লাগুক তখন তোকেও লাগিয়ে দেব। অর্ক আয়নার সামনে দাঁড়িয়ে নিজে স্ক্রাব লাগালো মুখে। রঙ্গন হাত দুটো সৌম্যের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খালি মুখ সুন্দর হলে হবে, আমার হাতেও লাগিয়ে দে, বাদ যাবে না একটি শিশুও। হাতে পায়ে সব জায়গায় লাগাবো। সৌম্য তাকে ভেঙচি কেটে বলল, শখ দেখলে হাসি পায়, নিজে লাগিয়ে নে। মুখে লাগিয়ে দিচ্ছি সেটাই তোর পরম সৌভাগ্য, এসেছে আবার হাতে পায়ে লাগাতে। রঙ্গন অর্কের হাত থেকে প্যাকেটটা ছিনিয়ে নিয়ে হাতের সব জায়গায় লাগালো। তার বিয়ে আজ, সে এসব করবে না তো কে করবে। রঙ্গন মুগ্ধ হয়ে এলো, মুখে আসলে একটা চকচকে ভাব দেখা দিচ্ছে। বিয়ের পর রোজ রোজ রুমির চুমু খেলে সে আরও সুন্দর হয়ে যাবে। সৌম্য এবার সিরিয়াস ডিসকাশনে বসল। রঙ্গনের সঙ্গে বরযাত্রায় সৌম্য যাবে, আর অর্ক থাকবে আহসানদের বাড়িতে। রুমি তরি গুনগুন সেজেগুজে পার্লার থেকে এলো। রুমির পরনে লাল টকটকে বেনারসি শাড়ি। শাড়িটা পছন্দ করে কিনেছে রঙ্গন। নাহার বেগম সেদিন বলেছিল রুমিকে, পাগলা দাসুর পছন্দ খারাপ না, শাড়িটা খুব সুন্দর। রুমির মাথায় বড় খোপা করে তাতে গোলাপ ফুল গাঁথা, মাথায় বড় গোল্ডেন কালারের ওড়না। রুমির বান্ধবীরাও বাড়িতে এসেছে। সব বান্ধবীদের মাঝে রুমির বিয়ে সবার প্রথমে হচ্ছে। তরি সেজেগুজে ঘরে গেল। গোলাপি বেনারসির সঙ্গে হালকা গোল্ড পরেছে সে গলায়। চুলে দুটো গোলাপ দিয়ে খোপা করা, গুনগুনের চুলে খেজুর বিনি বাঁধা, মুখে একেবারে হালকা মেকআপ। তার বড্ড অস্বস্তি হয় মেকআপে। আহসান তরির পিছু পিছু ঘরে ঢুকল। তারও রেডি হতে হবে। তরি আলমারি থেকে আহসানের গোল্ডেন কালারের শেরওয়ানিটা বের করে রাখল। আহসান ঘরে এসেই পাঞ্জাবি পাল্টে শার্ট পরল। দরজা খোলা বিধায় ফিসফিস করে তরিকে বলল, কাল রাতে ধুলো ছিটিয়ে পালিয়েছ, আজ রাতে নিস্তার নেই। তরি থেকো সুন্দরী, আজকে তোমাকে ভালোবাসার আগুন ভস্ম করে দেবে। এতটুকু বলেই ঠোঁট চোখা করে তরির দিকে তাকিয়ে চুমোর ইঙ্গিত করল। তরি লজ্জা দরজা দিয়ে পালালো। রুমিকে ইতিমধ্যে স্টেজে বসানো হয়েছে। ফটোগ্রাফার এসে টুস টুস করে রুমির ফটো তুলছে। গুনগুন হা করে তাকিয়ে সেসব দেখছিল। যখন তার বোবর বিয়ে হয় তখন সে খুব ছোট ছিল, না হলে সেও খুব আনন্দ করত। কেন যে বোবর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, অবশ্য ভালোই হয়েছে। আহসান ভাইয়া খুব ভালো। তরির বিয়ে না হলে আহসানের মতো ভাই পেত কি করেছে। গুনগুনের খুব খেয়াল রাখে সে। মনোয়ারের কাছে ফোন করে গুনগুনের খোঁজ খবরও নেয়। গুনগুনের আতপাঁচ ভাবনার মাঝখানেই কে যেন গুনগুনের পাশে এসে দাঁড়ালো। গুনগুন পাশ ফিরে তাকাতে দেখল ওই যে উচ্ছ্বাস নামের ছেলেটা। গুনগুনকে দেখা মাত্রই হেসে বলল, কিসে পড়ো তুমি? গুনগুন ইতস্তভাবে জবাব দিল, ক্লাস 8। উচ্ছ্বাস মুচকি এসে বলল, এত পুচকি মেয়ে? গুনগুন আর জবাব দিল না। ঠোঁট কামড়ে ওপাশ থেকে সরে গেল। গুনগুন তো এখন বড় হয়েছে, তাকে পুচকি বলে ডাকল কেন? তরি অকস্মাতে সে গুনগুনের হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিয়ে বলল, এই তাড়াতাড়ি এদিকে আয়, বর এসেছে, আনার গেট ধরব। তরি, গুনগুন আর দিলশান সামনে এসে দাঁড়ালো। পেছনের রুমির বান্ধবীরা। তাদের সবাই একটাই দাবি, 50,000 টাকা দাও, তারপর বউ নাও। রঙ্গন শেরনি পাগড়ি পরে ভেতরে ঢোকার বহু চেষ্টা করছে। সৌম্য দরদাম করে যাচ্ছে। এর মাঝে রঙ্গন বলল, এত কিছুর দরকার নেই, আমার বউ দেন, আমি চলে যাই। দিলশান চিৎকার করে বলল, হুম, একদমই না, নো মানি তো নো হানি। শেষ অবধি 50,000কে 10,000-এ রূপান্তরিত করা হলো। টাকা দিয়ে শেষ অবধি রঙ্গন ভেতরে ঢুকল। রঙ্গনের পাশে দাঁড়িয়েছিল মেহজাবিন। রঙ্গনের হাত ধরে সেই ভেতরে ঢুকল। রঙ্গনের আপন ভাই বোন নেই বিধায় রঙ্গন মেহজাবিনকে বোনের মতোই দেখে। এটা তৈয়ব আলীর মেয়ে। রঙ্গন ভেতরে ঢুকে দেখল স্টেজে রুমি বসা। লাল টকটকে শাড়ি, চড়ি পরে একেবারে বউয়ের মতো। কি সুন্দর লাগছে রুমিকে, একেবারে বউ বউ টাইপ। বউই তো রুমি, তো তারই বউ। মাথায় করে রাখবে রুমিকে সে, একটা মাত্র বিড়াল বউ তার, রুমি বউ। স্টেজে গিয়ে এক অহেতুক কাণ্ড ঘটালো রঙ্গন। চুপ করে সকলের সামনে জড়িয়ে ধরল রুমিকে। রুমি পুরোই বিস্মিত। কেউ শীষ বাজাচ্ছে, কেউ আবার হাতে তালি দিচ্ছে। ছি, বড়দের সামনে এমনটা না করলে হতো না। রঙ্গন নিজের কাজে অটল থাকল। দুহাতে জাপটে ধরে রাখল রুমিকে। রুমির শরীর থেকে একটা বউ বউ টাইপ মিষ্টি ঘ্রাণ বেরোচ্ছে। কাজী সাহেব বিয়ে পড়াতে স্টেজে এলেন। শুরুতে রুমিকে বললেন, 10 লাখ টাকা মোহরানায় আবুল কাশেম ব্যাপারীর একমাত্র পুত্র রঙ্গন ব্যাপারীকে বিয়ে করতে রাজি তুমি? রাজি থাকলে বলো মা কবুল। রুমি এদিক ওদিক তাকালো। তার চোখ দুটো ঝাপসা হয়ে আছে।
আহসান তার একটু পেছনে দাঁড়িয়ে আছে। সে আহসানের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে ভাইয়া বলে কেঁদে ফেলল। আহসান রুমির কাছে জড়িয়ে ধরল তাকে। রুমির এরপর চোখ মুছে কোনো রকমে ঢোক গিলে বলল, কবুল। পরপর ৩ বার কবুল বলার পর রঙ্গনকেও একই প্রশ্ন করা হলো। ১০ লাখ টাকা মোহরানা ধার্যক্রমে মাজদাক সরোয়ারের কনিষ্ঠ কন্যা রোমানা ইয়াসমিনকে বিয়ে করতে রাজি তুমি? রাজি থাকলে বাবা বলো কবুল। রঙ্গনের মনে যেন লাড্ডু ফুটছে। গটগট করে ৩ বারই সে কবুল বলে দিল। এদিকে রুমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। তরি তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। বিয়ের দিন তরি যখন রুমির মতোই কাঁদছিল, আহসান তখন বারবার তার সঙ্গে কথা বলতে চাচ্ছিল। তরি জেদের বসে এড়িয়ে গেছে। এখন এসব ভাবলে খুব হাসি পায়। অপেক্ষায় আহসানের মুখটা শুকিয়ে গিয়েছিল একেবারে। বরযাত্রা খাওয়া দাওয়ার একেবারে শেষ প্রান্তে রুমিরা খেতে বসল। বড় টেবিলে রুমি, রঙ্গন, আহসান, তরি আর তরির পাশে গুনগুন, সৌম্য, অর্ক, দিলশান এবং উচ্ছ্বাস। আহসান পরে বসতে চেয়েছিল খেতে। মাজদাক সারোয়ার জোর করে আহসানকে খেতে বসিয়ে দিয়েছেন। সেই সকাল থেকে গাদার খাটুনি খাটছে ছেলেটা, বিশ্রামের একটু প্রয়োজন আছে। কথা মতোই বিয়ের টেবিলে রাখা বড় খাসির মাংস ছিঁড়ে সে আগে অর্কের পাতে দিল। এই মাংসের ইতিহাস শুধু অর্ক আর তার মধ্যেই সীমাবদ্ধ। বড় খাসিটার সিংহভাগই অর্কের পেটেই গেল। এত ভারী পোশাকের কারণে হাত দিয়ে রুমি সেভাবে খেতে পারছিল না। পাশ থেকে তাকে তরি একটু একটু করে ছিঁড়ে খাইয়ে দিচ্ছিল। অবশ্য হাসান সামনে না থাকলে এই কাজটা রঙ্গনই করত। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকাল অবধি ফটো সেশন পর্ব চলল। রুমি প্রায় বিরক্ত হয়ে পড়ল। কালকে থেকে ছবি তুলে এখন ক্যামেরা দেখলে তার বিরক্ত লাগছে। অর্ক হঠাৎ রঙ্গনের পাশে এসে বসল। ফিসফিস করে মেহজাবিনকে ইশারা করে রঙ্গনকে বলল, এই মেয়েটাকে। রঙ্গন স্বাভাবিকভাবেই উত্তর দিল, আমার মামাতো বোন। অর্ক ফের বলল, কিসে পড়ে? রঙ্গন উত্তরে বলল, এই বছর গ্র্যাজুয়েশন শেষ হবে। অর্ক ঠোঁট কামড়ে বলল, সিঙ্গেল? রঙ্গন অর্কের কথার মানে বুঝতে পেরে দাঁত কিরমির করতে করতে বলল, একদম আমার বোনের দিকে চোখ দিবি না। আমার বোন মানে তোর বোন। অর্ক ভেংচি কেটে বলল, এ তুমি যে আহসানের বোনকে নিয়ে টাঙ্কিবাজি করলে, আমি আজই বাড়ি গিয়ে আব্বার সাথে কথা বলবো। রঙ্গন ভ্রুকুচকে বলল, শোন, আহসানের বোন আমার বউ, কিন্তু আমার বোন তোর বোন। তোর মতো ফাজিলের সঙ্গে আমি আমার বোন বিয়ে দেব না। তোর বিয়ে ঠিক হওয়ার আগেই ক্যান্সেল। অর্ক বাঁকা চোখে রঙ্গনকে দেখতে লাগলো। বিয়ে সেই মেয়েকে করবেই, লিখে নিও বস। বিদায় বেলায় রুমে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবার দশা। আহসানও মনমরা হয়ে কাঁদছে। মাজদাক সারোয়ারের বুকের ধন পরের বাড়িতে চলে যাচ্ছে। শোভার মাজদাক দুজনেই কাঁদছেন। মাজদাক রঙ্গনের হাতে রুমের হাত দিয়ে বলল, বাবা, আমার একটাই মেয়ে। আমি আজকে কিসের ভেতর দিয়ে যাচ্ছি সেটা তুমি বাবা না হবদে বুঝবে না। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আজ থেকে ওর দায়িত্ব তোমাকে দিলাম। কখনো চোখে জল আসতে দিও না। যদি বোঝা মনে হয় তাহলে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও, তাও কষ্টে। ওর মনটা বিষিয়ে দিও না। রঙ্গন ওপরে ওপরে ভালো মানুষের ঢং করলেও মনে মনে সে বলল, কাঁদবে আপনার মেয়ে, অবশ্যই কাঁদবে, কিন্তু দুঃখে না, বিছানায় আমার ভালোবাসার জ্বরে। রঙ্গন আধা ঘন্টা যাবৎ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রুমির কান্নাকাটির পর্ব শেষই হচ্ছে না। একে ওকে ধরে সে কেঁদেই যাচ্ছে। রঙ্গন মনে মনে বিড়বিড় করে বলল, ওরে আমার বউটারে এবার ছাড় রে, আর কত কাঁদাবি? চোখের পানি সব একদিনেই ফুরিয়ে যাবে রে। রুমি প্রায় ১ ঘন্টা পর কেঁদেকুটে গাড়িতে উঠল। রঙ্গন তার পাশে বসে। গাড়িটারও অনেক মানুষ আছে, তাদেরকে রুমি বেশি চেনে না। রঙ্গন হঠাৎ রুমির হাতটা চেপে ধরল। ভয়ে হাত দুটো ঠকঠক করে কাঁপছিল এতক্ষণ। রঙ্গনের ছোঁয়ায় কাঁপতে থাকা হাতগুলো কেমন নির্জীব হয়ে গেল। ওই বাড়ি থেকে রুমি যখন গাড়ি থেকে নামল, সবাই তখন ঘিরে ধরল রুমিকে। পাড়াপড়শিরা অনেকেই রঙ্গনের নতুন বউ দেখতে এসেছে। রাত অবধি বউ দেখার জন্য প্রতিবেশীদের আনাগোনা চলতেই লাগলো। রুমিকে বসার ঘরে ফ্যানের নিচে বসিয়ে রাখা হয়েছে। রঙ্গন রুমির পাশ থেকে সরছেই না, চিপকে আঠার মতো লেগেই আছে, যেন কলিজার ভেতর ঢুকে যাবে যখন তখন। নাহার বেগম এসে রুমিকে খাইয়ে দিলেন। রঙ্গনের ঘরের মনের সুখে অর্ক, সৌম্য, দিলশান এবং মেহজাবিন বাসর ঘর সাজাচ্ছে। দিলশানের এসব দেখে নিজের কথা মনে পড়ে গেল। এভাবে বাড়ির ছোটরা মিলে তার আর সৌম্যের বাসর ঘর সাজিয়েছিল। বাসরাতে সৌম্য তাকে একটা গোল্ডের ব্রেসলেট উপহার দিয়েছিল। সেটায় দিলশানের নাম লেখা ছিল। মেহজাবিন ফুলের পাপড়ি দিয়ে লাভ বানাচ্ছে বিছানায়। অর্ক এসে তাকে বলল, আস্তে কলি ছিটাবেন, কখন আবার কার চোখে পড়ে না যায়। মেহজাবিন মুচকি এসে বলল,
ভুল বারবার হয় না। কাল ভুল করে আপনার চোখে পড়েছিল। অর্ক নিজ মনে বিড়বিড় করে বলল, হয়তো ভুল করে হয় ভুল, ভুল করে আবার প্রেমও হয়। এই যে আমি পড়েছি। রাত 9:30টার দিকে অর্ক, সমু আর দিলশান চলে গেল। নাহার বেগম খুব অনুরোধ করেছিলেন থেকে যেতে। অর্ক আর সমু বাহানা দিয়ে চলে গেছে। শেষে নাহার বেগম জোর করে ওদের খাইয়ে তারপর বাড়ি পাঠিয়েছেন। সবকিছু শেষ করে ছাড়া পেতে পেতে ঘরে ঢুকতে রঙ্গনের রাত 11টা বাজল। ঘরে ঢুকতে দেখল বিছানায় একটা লাল পরি ফুলের মাঝে বসে আছে। রঙ্গন পা টিপে টিপে বিছানায় গিয়ে বসল। ঘোমটা তা খুলে দেখতে পেল কেঁদে কেটে রুমির চোখ ফুলে মৌচাক হয়ে গেছে, গলা বসে গেছে অনেকটা। রঙ্গন রুমির মাথায় একটা চুমু খেল। ঠোঁটের দিকে এগোতেই রুমি সরে গিয়ে বলল, আপনি যা চাচ্ছেন তা হবে না। আমার একটু মেয়েলি সমস্যা চলছে। রঙ্গনের ভেতরে কোনো দুঃখ টুক্ষ দেখাই দিল। শুধু হেসে সে বলল, তাহলে একটা চুমু গালে, শুধু একটাই। বলেই রুমির গালে টুস করে চুমু খেল। রুমি বিস্ময়ে ঢোক গিল। রঙ্গন বিছানা থেকে উঠে গিয়ে আলমারি খুলল। একটা রিংয়ের বক্স রুমির হাতে দিয়ে বলল, এটাতে একটা গোল্ডের রিং আছে। আমার প্রথম 3 মাসের স্যালারি দিয়ে কেনা। প্রথম স্যালারি দিয়ে সবাইকে সবকিছু দিয়েছি। মাকে দিয়েছি, মামা মামি এবং বোনদের দিয়েছি। তুমি তো আমার বউ, সেই হিসেবে তোমার কিছু পাওয়া তো আছে। এটা তোমার জন্য কিনেছি। এক মুঠে কেনার মতো এত টাকা তখন হাতে ছিল না, তাই 3 মাস টাকা জমিয়ে কিনেছি। বলে রুমির আঙ্গুলে রিংটা পরিয়ে দিল। রিংটা খুব সুন্দর, খুব চকচক করছে। রিংটার পেছনে খুব সুন্দর করে হলমার্কের মতো করে R+R লেখা। রঙ্গন তখনই ঠোঁট ফুলিয়ে বলল, আমার উপহার কোথায় রুমি? বাসরাতে উপহার দিতে হয় জানো না? রুমি আমতা আমতা করে বলল, আমি তো জানি না। আমার কাছে কোনো উপহার নেই। রঙ্গন বাঁকা হেসে বলল, আছে তো। তুমি তো একটা উপহার রুমি। এতটুকু বলে রুমির ঠোঁটে একটা টুস করে চুমু খেল সে। বাড়ি থেকে মেহমানরা চলে গেছে। আছেন শুধু রুবি, মোস্তফা সারোয়ার আর উচ্ছ্বাস। সেই ঘুরে ফিরে রাতে তরিকে আহসানের ঘরে আসতে হলো। তরি তখন সবেমাত্র ঘরে ঢুকেছে। আহসান তাকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিল। তরি মৃদু চিৎকার করে বলল, এই বাজেলো, সারুন বলছি। আহসান তাকে বিছানায় ফেলে দিয়ে বলল, বাজে বলেছ? আচ্ছা, আজকে বাজে হয়েই দেখাবো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই তরিকে ইচ্ছে মতো সুরসুরি দিল। তরি খিলখিলিয়ে হেসে পালিয়ে যেতে চাইল। আহসানের তরিকে পালিয়ে যেতে দেওয়ার মতো ইচ্ছে আছে কি? তরির আঁচলখানা টান দিয়ে নিজের কাছে এনে ফেলল। এরপর যা হলো তা কাউকে বলা যায় না। ভীষণ ভীষণ বাজে কথা ওসব। তরির শরীরটা ভালো নেই। গত 2 দিন যাবৎ শরীরের খারাপের কারণে ক্লাসে যাওয়া হয়নি। উচ্ছ্বাসরা অনেকদিন পর বাড়িতে এসেছিল বিধায় অনেকদিন ছিল। তাই এই বাহানায় তরি ক্লাস মিস করেছে। আজ একেবারে না গেলেই নয়। আহসান ক্লাস মিস করা একেবারেই পছন্দ করে না। উচ্ছ্বাসরা দিন কয়েক আগে চলে গেছে। উচ্ছ্বাস ছেলেটা খুব ভালো। ভাবি ভাবি বলে তরির সঙ্গে খুব গল্প করত। উচ্ছ্বাস যাবার সময় তরিকে সবার আড়ালে ডেকে বলেছিল, ভাবি, আপনার কাছে আমার খুব মূল্যবান জিনিস রেখে গেলাম। ভেবে নিন, আমানত রাখলাম। সময় হলে আমার জিনিস আমি ঠিকই ফেরত নেব। ততদিন না হয় আপনার কাছেই থাকুক। তরি বারবার জিজ্ঞেস করেছিল কি জিনিস সেটা বলতে। উচ্ছ্বাস মুচকি এসে এড়িয়ে গেছে। এমনকি উচ্ছ্বাস চলে যাবার পর তরি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছিল উচ্ছ্বাস কিছু ফেলে গেছে কিনা, কিন্তু তরি হতাশ। উচ্ছ্বাস কিছুই ফেলে যায়নি। কিসের কথা বলে গেল তবে? তরি আলসামি করে বিছানায় শুয়ে রইল। ক্লাসে যেতে একদমই শরীরে কোলাচ্ছে না। কিন্তু তাকে তরি কিভাবে আহসানকে বোঝায় যে সত্যি তরির শরীরটা ভালো নেই? আহসান ভাবে তরি নিশ্চয় অজুহাত দিচ্ছে। মাথাটা বড্ড ঘোরে, কেমন গা গলিয়ে বমি হয়। গত 1 সপ্তাহ যাবতীয় এই সমস্যায় ভুগছে সে। তোবা পেটে আসার পর যেমনটা হয়েছিল ঠিক তেমনটা। আচ্ছা, ওয়েট, এই মাসে তার পিরিয়ড মিস গেছে। মনের কোণে কোথাও যেন একটা আশার আলো দেখা দিল তরি। দেখবি কি একবার পরীক্ষা করে? ক্লাসে সে ফেরার পথে একটা কিট কিনে আনলে কেমন হয়? তরি বিছানা থেকে কোনো রকমে উঠে দাঁড়ালো। আহসান স্কুলে চলে গেছে ভোরে। টলমলে পায়ে তরি কোনো রকমে তৈরি হয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। গতরাতে তলপেটেও খুব ব্যথা হয়েছিল। আহসান শেষে গরম পানি দিয়ে সেকে দিয়েছিল পেটটা। রুমি রোজ ক্লাসে একাই যায়। ঘুম থেকে উঠে রেদে বেড়ে তৈরি হয়ে বের হয়ে যায়। কিন্তু ছুটি হলে রঙ্গন তাকে নিয়ে আসে বাড়িতে। রুমি বারবার নিষেধ করেছিল রঙ্গনকে। রঙ্গন বেহায়া বিড়াল তবুও আসে। ক্লাসের ভেতরে দিনে 14বার সে রুমিকে কল করে। ভয়ে রুমি এখন সবসময় ফোন সাইলেন্ট করে বসে থাকে।
আজও তার ব্যতিক্রম হলো না। রুমি ক্লাস শেষে বের হয়ে দেখল রঙ্গন দাঁড়িয়ে। রুমিকে দেখেই হেসে এগিয়ে এসে দুম করে জড়িয়ে ধরল। রুমি তাড়াতাড়ি ছাড়িয়ে নিল নিজেকে। রাস্তাঘাটে এসব কি? মানুষজন কিভাবে কি জানে? এই লোকের কোনো আক্কেল জ্ঞান নেই। রুমি রেগে গিয়ে বলল, রাস্তায় দাঁড়িয়ে এসব কি করছেন? আমার ভালো লাগে না একদম এসব। বাড়িতে গিয়েও সারাদিন শরীরের সঙ্গে চিপকে থাকে আঠার মতন। এখন বাইরে এসেও তাই করছেন? রঙ্গন সেসবের ধার ধারে নাকি? হায় তুলতে তুলতে সে বলল, আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার বাপের কি? যা শালা, নিজেদের বউ নিয়ে গিয়েও জড়িয়ে ধরতে চুমু খা। আমার ভাগ্যেরটা দিকে নজর দিচ্ছিস কেন? রুমি কটমট করতে করতে রঙ্গনের দিকে তাকালো। রঙ্গন সরল মুখে বলল, আজব তো, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন রুমি? আমি আবার কি করলাম? রুমি ঝাঁঝালো কণ্ঠে বলল, না, আপনি কেন কিছু করতে পারেন? দোষ হয়েছে আমার কপালের। রুমি রেগেমেগে বাইকে গিয়ে বসল। রঙ্গন উঠে দ্রুত বাইক স্টার্ট দিল। বাড়ি ফিরে রুমি ঘরে ঢুকে আলমারি খুলল। গরমে শরীর ঘেমে একেবারে একাকার। গায়ের জামাটা পাল্টে নেওয়া দরকার। রুমি খুঁজে একটা পাতলা সুতির শাড়ি বের করল। রঙ্গন তখন ফোন হাতে রুমিকে উদ্দেশ্য করে বলল, রুমি, দরজাটা দিয়ে দিও, আমার একটু কাজ আছে। রুমি তখন সবেমাত্র জামার বোতামে হাত দিয়েছে। শাড়িটা বিছানার উপরে রেখে বলল, কোথায় যাচ্ছেন? রঙ্গন রুমির কাছে এলো। রুমির পেটে একটা চিমটি কেটে বলল, সৌম্য ফোন দিয়েছে সুন্দরী, তুমি এখন চেঞ্জ করবে? রুমি ওনাটা গলা থেকে খুলে বলল, হ্যাঁ, খুব গরম বাইরে, শরীর ঘামে ভিজে গেছে। রঙ্গন তড়িৎ হাতে থাকা ফোনটা কানে তুলে বলল, সৌম্য, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, আজ আসতে পারবো না রে, কাল দেখা হবে। রুমি অবাক হয়ে বলল, আপনি না এইমাত্র বললেন সৌম্য ভাইয়া ডেকেছে, এখন বলছেন যাবেন না? কাহিনী কি? রঙ্গন পরনের শার্ট খুলতে খুলতে বলল, তুমি এখন চেঞ্জ করবে তাই না রুমি? এত মনোরঞ্জন দৃশ্য ফেলে বাইরে যাই কি করে? তোমার না গরম লাগছে? কই, করো চেঞ্জ। রুমি তেতে উঠে বলল, আপনি বাইরে যান বলছি, ক্যারেক্টারলেস বেহায়া লোক। আমি কিন্তু চিৎকার করব, আম্মাকেও ডেকে আনব। এখনই বের হন আপনি রুম থেকে। রঙ্গন রুমির কোমরটা ধরে তাকে কাছে টেনে বলল, তুমি তো রোজ রাতে চিৎকার করো রুমি, আম্মার সই আছে। ছেলের নতুন নতুন বিয়ে হয়েছে, আম্মা বুঝবে। কাছে এসো, অনেক ভালোবাসা দিব কলিজা। মা। ধাক্কা দিয়ে কামড়ে দিয়েও ছাড় পেল না রুমি। কোলে তুলে বিছানায় নিয়ে ঠিকই। ছি ছি। নাহার বেগম খাবার বেড়ে রুমিকে ডাকতে এলেন। দরজার ভেতর থেকে লাগানো দেখে আর বিরক্ত করলেন না। বিয়ের প্রথম বছর, দিনরাত কোনো ব্যাপার না। মনে মনে রঙ্গনকে গালি দিয়ে বললেন, ফাজিল পোলা, মায়াটারে এনেও একটু ছাড় দিলি না, একেবারে বাপের স্বভাব। ক্লাস শেষে ফেরার পথে ফার্মেসি থেকে একটা প্রেগনেন্সি কিট কিনল তরি। ব্যাগে ভরে বাড়ির পথে হাঁটা দিল। আহসানকে আগে কিছু বলা যাবে না, পজিটিভ আসলে বলবে। আল্লাহ না করুক, নেগেটিভ আসলে আহসানের মৃদু হলেও মন খারাপ হবে। তরির একদমই ভালো লাগে না আহসানকে ওভাবে দেখতে। বিকেলে আহসান যখন ছেলে মেয়ে পড়ানো শেষে বাইরে গেল, তখনই তরি ব্যাগ থেকে কিটটা বের করলো। কিটে 2 ফোঁটা ইউরিন দিয়ে অপেক্ষা করতে শুরু করলো। 5 মিনিট যেন 5 ঘন্টার মতো লাগলো। আল্লাহর নাম নিয়ে তরি কিটের দিকে তাকালো। এটা কি হলো? কিটে দুটো লাল দাগ দেখা যাচ্ছে। তার মানে তরি প্রেগনেন্ট। তরি পেটে হাত রাখলো। এই ছোট্ট পেটে এখন আরেকজন বেড়ে উঠছে। তরিকে আম্মু আর আহসানকে বাবা বলে ডাকবে সে? সত্যি? তরি যেন বিশ্বাসই হচ্ছে না। আনন্দে পুরো ঘরময় সে পায়চারি করতে লাগলো। আহসান ফিরলেই আজ আহসানকে সে সবার প্রথমে বাবুর খবরটা দেবে। যদিও 1 সপ্তাহ ধরে তরির সন্দেহ হচ্ছিল, তাও পিরিয়ডের ডেটের জন্য অপেক্ষা করছিল সে। আহসানের প্রাপ্যটুকু আহসানকে আজ ফিরিয়ে দেবে সে। আনন্দে চোখটা যেন কেমন চিকচিক করে উঠল তরির। তোবা তরির কোল জুড়ে আবার আসবে? আসবে তো। তরির তোবা। বিকেলে রুমি ঘর থেকে কোনো রকমে বের হলো। রঙ্গনকে কোনো রকমে সরিয়ে উঠে এসেছে সে। কুম্ভকর্ণটা এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। ভাবখানা এমন যেন সে কিছুই বোঝে না। বিগত কয়েকদিন যাবৎ রুমিকে সারা রাত জ্বালিয়ে খাচ্ছে। রুমির বুকুরের পরে পড়ে পড়ে ঘুমায়। কেন রে বজ্জাত? পুরো বিছানা থাকতে তার বুকেই কেন আস্থানা গাড়তে হবে? রঙ্গনের অত্যাচারে মাথাটা প্রচণ্ড চড়ে থাকে রুমির। রাতে ঘুমোতে না দিলে পড়া হয়। ক্লাসের লেকচার শোনার সময় ঘুমে থিয়ে তাকাতে অবধি পারে না। বাবার বাড়ির নাম তো ভুলতে বসার উপক্রম প্রায়। এতদিন ভাবি যখন বাপের বাড়ি যেত, ভাইয়ের খসখসানি দেখে বেজায় হাসত সে। তরির উপর খুব রাগ হতো। কেন ভাইকে ফেলে চলে যায় সে? এখন তরির জায়গায় এসে সবটা সে টের পাচ্ছে। পরশু ক্লাস শেষে রঙ্গনকে না পেয়ে বাড়িতে গিয়েছিল সে।
মিনিট 10 মাঝে রঙ্গন এসে হাজির। ইচ্ছে ছিল রাতে থাকবার, কিন্তু পাজি বজ্জারটার কারণে চলে আসতে হয়েছে। মধুবিবি রুমির দিকে তাকিয়ে তাকিয়ে মুখ টিপে টিপে হেসে বলেছিলেন, বরের আদরে দেখি তো রূপ বায়া পড়তেছে রুমি, জামাইটারেও বলিয়ে রাহি, মায়াটারে একটু ছাড় দিলে তো পারে। পুরো তেনা বায়না দিছে আমার নাতনিটারে। রুমি লজ্জায় মাথা তুলে তাকাতে পারেনি। কি লজ্জা, কি লজ্জা! একটু উঠোনে গিয়েও শান্তি নেই, পিছু পিছু গিয়ে দাঁড়িয়ে থাকে। নাহার বেগমের ঘরে গিয়ে একটু গল্প করার সুযোগটাও দেয় না। বারবার ইশারায় সে রুমিকে ডেকে যায়। রুমি না গেলে এই সেই বাহানায় নাহার বেগমকে দিয়েই রুমিকে ডেকে পাঠায়। এই নির্লজ্জের কারণে রুমির জীবনটা অতিষ্ঠ প্রায়। ছোট বাচ্চা ফিডারের জন্য মায়ের পিছন পিছন যেভাবে ঘোরে, রঙ্গনের অবস্থা হয়েছে তাই। রুমি যেখানেই যাক না কেন সেখানে গিয়ে রুমির কাজে বাগড়া না দিলে তার চলেই না। রুমি টেবিলে বসে ভাত খেল। দুপুরের খাবার পেটে গেল বিকেলে। টেবিল গুছিয়ে উঠতে রঙ্গন এসে হাজির। রুমি কোনো রকমের রঙ্গনকে ভাত বেড়ে দিয়ে কেটে পড়তে চাইল। তার হলো কই। রঙ্গন রুমির হাত চেপে ধরে বলল, একটু খাইয়ে দাও না বউ, তুমি না ভালো বউ, দাও খাইয়ে দাও। রুমি ভেংচি কেটে বলল, হাত নেই আপনার, নিজের হাত দিয়ে খান, এসব রং ঢং আমি করতে পারবো না। রঙ্গন তখনই খাবার টেবিল ছেড়ে উঠে পড়ল। প্লেটটা রুমির দিকে এগিয়ে দিয়ে বলল, খেতে হবে না আমার তাহলে, খিদে নেই, খিদে মরে গেছে। বাইরে ভুলু ঘেউ ঘেউ করছে, ওকে দিয়ে এসো যাও। মুখ ভার খাবার রেখে উঠে পড়ল। প্লেটটা টেবিলের ওপরে রেখেই ঘরে চলে গেল। রুমির খুব মন খারাপ হলো এতে। যত যাই হোক, খাবার ফেলে এভাবে কেউ চলে যায়? খাবারের প্লেটটা হাতে নিয়ে ঘরে এলো রুমি। রঙ্গনের শার্টের কলার ধরে কাছে টেনে আনলো। রঙ্গন মুখ ফুলিয়ে বসে আছে। রুমি লোকমা তুলে রঙ্গনের মুখের সামনে তুলে ধরে বলল, হা করুন। রঙ্গন অভিমানের সুরে বলল, খাবো না, খিদে নেই। রুমি চোখ রাঙিয়ে বলল, খাবেন না তো ভাত বাড়ালেন কেন আমাকে দিয়ে? চুপচাপ খেয়ে নিন, নয়তো আপনার ঘাট ধরে সবগুলো ভাত গিলাবো। বলেই রঙ্গনের মুখে জোরপূর্বক খাবার পুরে দিল। রঙ্গন এমন একটা ভাব ধরল যেন তার খাবার ইচ্ছেই নেই। রুমি তাকে জোর করে ধরে খাওয়াচ্ছে। রুমি তো জানে না এটা রুমির হাতে খাওয়ার জন্য তারই চাল। রঙ্গনকে খাইয়ে দিয়ে রুমি দুপুরে বের করে রাখা শাড়িটা নিয়ে গোসলখানার দিকে ছুটল। রঙ্গন মনে মনে বদ মতলব আঁটতে শুরু করলো। রুমি যখন গোসলখানায় ঢুকবে, কাপড় নিয়ে রুমির পিছু পিছু সেও গোসলখানায় ঢুকে যাবে। রুমির অগচরে আলমারি থেকে সেও শার্ট আর লুঙ্গি বের করলো। রুমি যেই না গোসলখানায় ঢুকলো, অমনি রঙ্গনও টুপ করে ঢুকে পড়ল। রুমি রাগে কিরমির করতে করতে বলল, কি হলো এটা? বেরিয়ে যান এখনই, এখনই বের হন বলছি। রঙ্গন ওসব কথা গ্রাহ্যই করল না। উল্টো দাঁত কেলাতে কেলাতে বলল, তোমার সঙ্গে গোসল করব বউ, মাথায় একটু শ্যাম্পু করে দিয়ে শরীরটা মেজে দাও তো বউ। রুমিকে ঘৃণায় নাক ছিটকে বলল, ছি, আমিও সব পারবো না, আপনি জলদি বের হন। রঙ্গন শার্টটা খুলে গায়ে পানি ঢালল। সাবানার শরীর মাজুনিটা রুমির হাতে দিয়ে বলল, তোমার তুলতুলে হাতটা দিয়ে আমার শরীরটাও মেজে ধন্য করে দাও আমায় রুমি, দাও না বউ। রুমি মিষ্টি এসে বলল, দিচ্ছি, আগে পিঠে সাবান ডলে দিচ্ছি, আপনি এটা সামনের দিকে ঘুরে দাঁড়ান। রঙ্গন খুশি মনে সামনে ঘুরে তাকাতেই রুমি রঙ্গনের পিঠে ইয়া বড় নখের আঁচড় কেটে দরজা দিয়ে বাইরে হয়ে পালালো। পালানোর সময় গোসলখানার বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে লাইটটা বন্ধ করে দিল। বিকাল ছিল বলে গোসলখানার ভেন্টিলেটর থেকে পর্যাপ্ত আলো ভেতরে আসছিল বলে রঙ্গন সেই যাত্রায় বেঁচে গেল। দরজার ওপাশ থেকে বারবার রুমি রুমি বলে চিৎকার করতে লাগলো। রুমির এসব শোনার সময় নেই। খিলখিলিয়ে হাসতে হাসতে সে নাহার বেগমের গোসলখানে গিয়ে গোসল করল। আরও এসো, রুমির সঙ্গে গোসল করার স্বাদ নিতে। একেবারে জন্মের শিক্ষা হয়েছে বটটার। রঙ্গন মনের দুঃখে পানি গায়ে ঢেলে নিজে গোসল সারতে লাগলো। পাজিমি এত জোরে তার পিঠে আঁচড় কেটেছে যে পিঠটা তার পানির সংস্পর্শে এসে জ্বলছে ভীষণ। কাছে সে আহসান বাড়ি ফিরল রাতে। খিদেতে হাত পা রীতিমতো কাঁপছে তার। আজকে খুব পরিশ্রমের একটা দিন গেল তার। একটু ফুসরত মেলেনি সারাদিনেও। দুপুরেও ব্যবসার হিসাব মেলাতে গিয়ে একটু বিছানায় শরীরটা এলে দেওয়ার সুযোগ মেলেনি। আহসান খাওয়ার সময় তরিকেও টেবিলে ডেকে এনে একসঙ্গে খেলে। আহসান তরিকে ফেলে কখনোই একা খেতে বসে না। আজ তরি সেভাবে রাতে খেতে পারল না। প্রথমত, খাবারটা খুব টক আর গন্ধ লাগছে। দ্বিতীয়ত, আহসানকে খবরটা দেওয়ার জন্য খুব এক্সাইটেড সে। আহসানকে রিয়াকশনে কি হবে তা ভেবেই পেটে কেমন সুসুরি হচ্ছে। খাওয়া দাওয়া শেষে আহসান যখন ঘরে এলো, তরি তখন তার পথ আগলে দাঁড়ালো। লাজুক মুখে হেসে বলল,
আপনাকে একটা উপহার দেব আজ। খুব পছন্দ হবে আপনার। আপনার জীবনের সেরা উপহারও বলা যায়। আহসান কিছু বলার আগেই তরি আহসানের বুকে মাথা রেখে বলল, আমাদের আরেকটা তোবা আছে আহসান। আপনাকে বাবা বলে ডাকার জন্য কেউ আসছে। আহসান কিং কর্তব্যে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তরি তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আহসানের কি যে হলো! শক্তপোক্ত আহসান তরিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, ঠিক যেন ছোট্ট একটা বিড়ালের বাচ্চা। তরি নরম স্বরে বলল, আপনার প্রাপ্য আজ আপনাকে ফিরিয়ে দিলাম আহসান। আমার ভুলে আপনি এক সুন্দর মুখ থেকে বঞ্চিত হয়েছিলেন। দীর্ঘদিন অনুতপ্ত হয়ে পুড়ে মরেছি। এখন থেকে আর নয়। বাবুর সঙ্গে আনন্দে দিন কাটাবো আমরা। আহসান চোখ মুছে তরিকে আরো শক্ত করে চেপে ধরে বলল, ভুল বলেছ তরি। তোবা তার বরাদ্দের রিজিক নিয়ে এসেছিল। হায়াত শেষ, তাই তোবাও চলে গেছে। তাতে তোমার দোষ কি তরি? আর একটা কথা, তুমি বাবুর কথা 3 মাস না হওয়া অব্দি কাউকে বলবে না। বাড়ির কাউকে না। ফের কোনো অঘটন ঘটলে সবাই তোমাকে দায়ী করবে। আমার খুব খারাপ লাগে তরি। তোমাকে কেউ কষ্ট দিলে আমার দম বন্ধ হয়ে আসে। এরপর তরির গালে, ঠোঁটে আর পেটে কত শত যে চুমু খেয়েছিল আহসান। সারা রাত তরিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদেই গেছে। তরিকে কতবার যে বুঝিয়ে বলল, কিছুতেই কিছু কাজ হলো না। বোকা লোকটা কেঁদেই গেল। বিকেলে দীর্ঘ সময় গোসল করার কারণে রঙ্গনের শরীর কাঁপিয়ে জ্বর এলো। বিছানায় কাঁথা গায়ে দিয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। রুমি রাতের খাওয়ার জন্য ডাকতে এসেছিল। বহু সময় নিয়ে ডাকাটাকির করার পরও রঙ্গন যখন উঠল না, রুমি সন্দেহের বসে কপালে হাত রাখতে চমকে গেল। ভয়ানক জ্বর এসেছে। নাহার বেগমকে ডেকে আনতেই নাহার বেগম রঙ্গনকে দীর্ঘ সময় গোসল করার জন্য বকাঝকা করলেন। মাথায় জলপট্টি দিয়ে দিলেন। ভয়ে রুমির মুখ শুকিয়ে গেল। কেন যে সে গোসলখানার দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়েছিল! ইস, দরজাটা না লাগালেই পারত। দরজা খুলতে না পেরেই রঙ্গন গরমে বারবার শরীরে পানি ঢেলেছে। নিশ্চিত তাই জ্বর এসেছে। রঙ্গনের জ্বরের ঘরে রাতে তেমন কিছু খেল না। দুধ রুটি খেয়ে শুয়ে পড়ল। রাতের রুমে লাইট নিভিয়ে বিছানায় যেতেই রঙ্গনের গঙ্গানির আওয়াজ শুনতে পেল। ভয়ের গলায় রুমি বলল, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? রঙ্গন গঙ্গাতে গঙ্গাতে বলল, শীত লাগছে। জড়িয়ে ধরো তো বউ, শক্ত করে ধরবে। অনেক শীত বাইরে, অনেক ঠান্ডা। রুমি সত্যি রঙ্গনকে বুকের সঙ্গে চেপে ধরল। রঙ্গন গুটিসুটি মেরে সারা শরীরের ভর রুমির উপরে ছেড়ে দিয়ে রুমির বুকে মুখ গুজে ঘুমালো। রঙ্গনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রুমি ঘুমিয়ে গেল। রঙ্গন রুমির বুক থেকে মাথা উঁচু করে রুমির দিকে তাকিয়ে মুচকি আসলো। হে হে, জ্বর একা একা আসেনি। রঙ্গন জ্বরের 14 গোষ্ঠী সহ বংশধরকে ডেকে এনেছে। গোসল শেষে রুমের সবগুলো লাইট অন করে এবং ফ্যান বন্ধ করে ঘরটাকে গরম করেছিল রঙ্গন। রুমি তখন নাহার বেগমের সঙ্গে সংসারের কাজ করছিল। এই ফাঁকে রঙ্গন রান্নাঘর থেকে চা কোয়া রসুন এনেছিল। গরমের মধ্যে 2 কোয়া করে রসুন 2 বগলে চেপে ধরে গরমের মধ্যে 1 ঘন্টা ফ্যান বন্ধ করে বসেছিল। ফলাফল, এই রাতে রুমির আদর সোহাগ সহ বুকে ঘুমানোর সুযোগ। এসব জ্বর ফরে কিছুই হয় না রঙ্গনের। ছোটবেলায় স্কুলে যেতে না ইচ্ছে হলে বগলে রসুন গুজে কড়া রোদের নিচে দাঁড়িয়ে থাকত রঙ্গন। কমপক্ষে 2 দিন জ্বরের বাহানা দিয়ে স্কুলে যেতে হতো না তার। জীবনে জিততে হলে টেকনিক খাটাতে হয়, টেকনিক। ইহা বলিয়াছেন স্বয়ং রঙ্গন ব্যাপারী। রুমির প্রতি প্রেম তাকে কবি বানিয়ে তুলছে। আজ ঘুম থেকে উঠতে বড্ড দেরি হলো তরির। ভোরের দিকে একবার উঠেছিল সে, তখন আহসান স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিল। ঘুমো ঘুমো চোখে আহসানকে দেখে পাশ ফিরে ফের শুয়ে পড়ল তরি। এই ভারী শরীরটা নিয়ে বিছানায় পাশ ফিরতে তার খুব কষ্ট হয়। 9 মাসে এমনটা হওয়াটা খুব স্বাভাবিক। রাত হলে বাবুর লাফালাফি শুরু হয়। সারাদিন দুষ্টু তার শান্তই থাকে। রাতে তরি ঘুমাতে এলেই তার যত দুষ্টুমি শুরু। নড়াচড়া করতে করতে সে নিচের দিকে নেমে যায়, হয়তো হাত পা ছেড়ে। আর আহসান যদি ভুলক্রমে তার পেটে হাত দেয়, তবে হয়েছে কাজ। সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে ওঠে দুষ্টুতা। বাবার স্পর্শ এখনই খুব ভালো করে চিনে গেছে। রাতে দুষ্টুটা বেশি বিরক্ত করলে আহসান তেল গরম করে তরির পায়ে মালিশ করে দেয়। পেটে আলতো হাতে মালিশ করে দেয়। পুচকুটা তখনও বাবার স্পর্শ পেয়ে দ্বিগুণ হারে লাফালাফি শুরু করে। শোভার ডাকে ঘুম থেকে উঠে বসল তরি। শোভা নাস্তা সাজিয়ে তরির জন্য বসে আছেন। তরি কোনো রকমে কষ্ট করে ধরে ধরে বিছানা থেকে নামল। শরীরে পানি উঠে হাত পা ফুলে গেছে তার। রাতে ঘুম ভালোভাবে হয়নি। কাল রাতে ছিল অর্কের বিয়ের প্রোগ্রাম। রঙ্গনার রুমের বিয়ে দিন রঙ্গনের এক কাজিনের সঙ্গে পরিচয় হয়েছিল অর্কের। সেই থেকে প্রণয় এবং শেষে পরিণাম। আপুটা দেখতে ভারী মিষ্টি।
তরিকে বারবার করে কাছে ডেকে শরীর স্বাস্থ্যের কথা শোধাচ্ছিল। এই ফুলকো অসুস্থ শরীর নিয়ে তরি একদমই বের হতে চায়নি। পুচকুটা পেটে আসার পর থেকে মধুবিবি সন্ধ্যার পরে তরিকে কোথাও যেতে দেন না। কিন্তু আহসান বাচ্চাদের মতো এমন জেদ ধরল, তরি আর বাবুর সঙ্গে না গেলে সেও যাবে না। শেষে তরি আহসানের কথা রাখতে কোনো রকমে একটা শাড়ি পরে বেনুনি বেঁধে চলে গেছে। তেমন সাজগোজও করেনি। মাথা ভর্তি ছিল মধুবিবির দেওয়া তেল। মধুবিবি রোজ তরিকে তেল দিয়ে চুল বেঁধে দেন। তরি ওভাবেই আহসানের সঙ্গে অনুষ্ঠানে চলে গেছে। কাল রুমি আর রঙ্গনও এসেছিল। রুমিটা দিন দিন খুব সুন্দর হয়ে যাচ্ছে। রঙ্গন ভাই খুব আদর যত্ন করে হয়তো। দিলশানার সৌম্যকাল এসেছিল। দিলশানের কোলে খুব আদর একটা মেয়েবাবু ছিল। একেবারে মায়ের চেহারা পেয়েছে মেয়েটা। বয়স তার 4 মাস। দিলশানার সৌম্য মিলে বাবুর নাম রেখেছে কিয়ারা। তরিকে দেখে কেমন মিটমিট করে হাসছিল। তরিকে নিজেকে সামলাতে পারেনি। ভারী শরীরে এই তোলার বস্তাকে কোলে তুলতে তার কষ্ট হয়েছিল। তবুও সে কোলে তুলে খুব করে আদর করেছিল কিয়ারাকে। সৃষ্টিকর্তা সবকিছু ঠিকঠাক রাখলে দিলশানের মতো একটা পুচকো তাকেও দেবে। বারবার করে বাবুটার গালে কপালে চুমু খাচ্ছিল তরি। তার বাবুটা কবে আসবে? টেবিলে বসে তরি কোনো মতে নাস্তা সারল। চেয়ারে হেলান দিয়ে বসে সোজা হয়ে বসতে খুব কষ্ট হয় তার এখন। টেবিলে সাজানো হরেক রকমের আচার। কিছু বানিয়েছেন মধুবিবি, আর কিছু বানিয়েছেন নাহার বেগম। বানিয়ে এগুলোকে রুমির হাতে তরির জন্য পাঠিয়েছেন। রুমি মাঝে এসে থেকেছিল 2 দিন। তাও সন্ধ্যার পরে সে রঙ্গন ভাই খুব জ্বালাতন করেছেন। আহসানের জোরাজোরিতে রুমিকে নিয়ে যাবার সাহস করেনি। রুমি বারবার তরির পেটে হাত রেখে বাবুকে অনুভব করতে চাইত। দুষ্টুতার ধুমধাম ফুপির হাতে লাথিও বসে দিয়েছিল। তরি পরে বাবুকে খুব করে বকেছে। ফুপি কত আদর করে বাবুনকে। বামুনটা ফুপিকে বোঝেই না। তরি চেয়েছিল সকালে খেয়ে দিয়ে পড়তে বসবে। তার হলো কোথায়? পেটে আর কোমরে কেমন চিনচিনে ব্যথা। তরি বিছানায় গিয়ে শুয়ে পড়ল সোজা। এই ভারী শরীর নিয়ে রোজ ক্লাসে যাওয়া খুব কষ্টসাধ্য কাজ। তাই সপ্তাহে 2 দিন করে ক্লাসে যায় সে। পেটে ব্যথায় তরি পাশ ফিরে শুয়ে পড়ল। শরীর কেমন দরদর করে ঘামছে। একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করলে কেমন হয়? তরি বিছানা থেকে নামতে গিয়ে বিপত্তি বাঁধল। তার পানি ভাঙতে শুরু করেছে। তরি ব্যথায় চিৎকার করে শোভাকে ডাকল। শোভার মধুবেবী দৌড়ে এসে দেখল তরির পানি ভাঙছে। তরি পেট ধরে চিৎকার করতে শুরু করলো। মধুবেবী তরিকে ধরে বিছানায় শুয়ে দিয়ে শোভাকে বললেন, আহসানের মা, তাড়াতাড়ি আহসানরে ফোন করো। তাড়াতাড়ি বাড়ি আসতে কও। ওর প্রসব বেদনা শুরু হয়েছে। পানি ভাঙতাছে সমানে। তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যাইতে হইব। ব্যথায় তরির মুখ নীল হয়ে গেল। শোভা দ্রুত আহসানকে ফোন দিলেন। মাজদাক সারোয়ার মাল কিনতে শহরে গেছেন। রাত ছাড়া কোনোভাবে ফেরা সম্ভব নয়। আহসান তখন পরীক্ষার হলে গার্ড দিছিল। বাচ্চাদের অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। তরির খবর শুনে সে আতঙ্কে ছোটাছুটি করতে লাগলো। স্কুলে ভিজিটর এসেছে, এই অবস্থায় আর্জেন্ট ছুটি ম্যানেজ করাটাও রিক্সি। চাকরি যাক চুলোয়, তরির কাছে যাওয়াটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আহসান হন্য হয়ে ছুটির জন্য দৌড়াদৌড়ি করতে লাগলো। গত 1 ঘন্টা যাবৎ আহসানের আসার কোনো নাম নেই। তরি ব্যথায় চিৎকার করে কেঁদেই যাচ্ছে। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। মধুবেবী অতিষ্ঠ হয়ে শোভাকে বললেন, চোলায় শাক সিদ্ধ করার পানি বসাইছিলা? শাক পরে সিদ্ধ দিও। বালতিতে কইরা গরম পানিটা নিয়ে আসো। সাথে পরিষ্কার একটা কাপড় আনবা। একটা ব্লেড আইনো মনে কইরা। শোভা আতকে উঠে বললেন, কি করবে নাম্মা এসব দিয়ে? আহসান তো আসছি। একটু ধৈর্য ধরুন নাম্মা। মধুবিবি তরির মাথায় হাত বলিয়ে দিতে দিতে বললেন, তোমার পোলা গত 1 ঘন্টা যাবৎ আইতেই আছে। মায়াডারে কতক্ষণ ধরে ফালায় রাখবে এমনি? তোমারে যা কইছি তাই করো। একটু চেষ্টা করে দেখি। হইলে হইব, না হইলে নাই। উচ্ছ্বাস তো আমার হাতেই হয়েছে। শোভা মধুবিবির বলে দেওয়া জিনিসগুলো জোগাড় করে দিলেন। মধুবিবি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। তরিকে বারবার করে বলছেন, মাগো, তুমি জোরে চাপ দাও। আল্লাহর নাম নিয়ে চাপ দাও। আল্লাহ সব ঠিক করে দিব। তরি মাঝে একবার জ্ঞান হারিয়ে ফেলেছিল। ব্যথার তীব্রতায় তার জ্ঞান এসেছে কোনো রকমে। মধুবিবির কথা মতো শরীরের সমস্ত জোর দিয়ে সে চেষ্টা করতে লাগলো। হচ্ছে না। একটা সময় পর তরি বুঝতে পারল সে আর পারছে না। শেষবার চেষ্টা করে সে বড় বড় দম নিতে লাগলো। বারবার বড় বড় ফু দিয়ে ব্যথা সামলাবার চেষ্টা করতে লাগলো। তখনই ঘটল এক মিরাক্কেল। চিকন মিহিসুরে একটা বাচ্চার কান্না শুধু কানে এলো তরির। রক্তক্ষরণ ও মানসিক ধকল সামলাতে না পেরে তরি জ্ঞান হারালো।
মধুবিবি বাচ্চাটাকে সাবধানে বের করে দেখলেন এটা একটা ছেলেবাবু। মধুবিবি আস্তে করে বাচ্চাটার পিঠে চাপড় মারতেই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল সে। কত শত অভিমান নিয়ে যেন সে পৃথিবীতে এসেছে। ঠোঁটদুটো হয়েছে একেবারে বাবার মতো। অনেক চেষ্টার পর ১ ঘন্টার পর ছুটি ম্যানেজ করতে পারল আহসান। গার্ডের দায়িত্ব আরেকজনকে বুঝিয়ে দিয়ে আসতে আসতে লাগলো আরো আধা ঘন্টা। ভয়ে হাত পা উভয়ে কাঁপছে আহসানের। কি যে হচ্ছে, তরি ঠিক থাকলেই হয়। বাড়িতে ঢুকতেই বাচ্চার কান্নার স্বর শুনতে পেয়ে থমকে গেল আহসান। ড্রয়িং রুমে বড় সরানো বালতিতে এক ছোট বাবুকে গোসল করাচ্ছে মধুবিবি। আহসানের শরীরে লোম দাঁড়িয়ে গেল। বাবুটাকে? তার আর তরির বাবু? পরক্ষণেই মাথা এলো তরি কোথায়। আহসান দৌড়ে ঘরের দিকে ছুটে গেল। মধুবিবিকে বাবুটাকে পরিষ্কার করতে করতে বললেন, কেমন বাপ তোর দেখ বাবু। তোর দিকে ফিরেও তাকাইল না। বাচ্চাটা এত সব বুঝলই না। তার খিদে পেয়েছে। চিৎকার করে সে সেটাই জানান দিতে লাগলো। শোভা তরির জামা কাপড় পাল্টে দিয়েছে। মেয়েটা বেহুশের মতো ঘুমাচ্ছে। আহসান তরিকে দেখে দৌড়ে গিয়ে তাকে উঠাতে চাইল। বারবার করে বলল, এই তরি, কি হয়েছে তোমার? চোখ খোলো না। তরি, ওঠো না। রাগ করেছ? ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভুল হয়ে গেছে আমার লক্ষ্মীটি। শোভা আহসানকে ফিসফিস করে বলল, ওকে বিরক্ত করিস না। একটু বিশ্রাম নিতে দে। একটু আগে যা ধকল গেল, রক্ত তো কম যায়নি শরীর থেকে। সর তুই। নিরিবিরি একটু ঘুমাক মেয়েটা। আহসানের মন সায় দিল না। তরির পাশ থেকে সে উঠলই না। প্রচণ্ড অনুতাপে ভুগছে সে। তরির জীবনে যেই মুহূর্তে সবচেয়ে বেশি তাকে প্রয়োজন ছিল, সে সময় পাশে থাকতে পারেনি সে। কিভাবে মাফ করবে নিজেকে সে? রুমি আজ ক্লাসে যায়নি। কি জানি, সকালে ঘুম থেকে উঠে ক্লাসে যেতে একদমই ইচ্ছে হয়নি। এমনিতেও কখনো সে বিনা কারণে ক্লাস মিস করে না। তবে মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি করে আর কি। আর এসব বাজে অভ্যাস হয়েছে তার রঙ্গনের সঙ্গে থেকে থেকে। নিজেও একটা বদ। রুমির মাথায় কি সব বদবুদ্ধি ঠোকাচ্ছি আজকাল। রঙ্গন কাল রাতে ছোট্ট মাছ এনেছে। রাতে কাটা হয়নি বিধায় রুমি দুপুরে সেগুলো নিয়েই বসল। আজকে রান্না শেষ তার। মাছগুলো কালকে আলুকুচি করে তার সঙ্গে ঝোলের মতো করে রাঁধবে রুমি। রঙ্গন স্কুল থেকে ফিরেই দেখল রুমি রান্নাঘরে মাছ কাটছে। বারবার রান্নাঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো সে। রুমিটা কি যে বোকা। বর কাজ থেকে বাড়ি ফিরলে ঘরের দিকটা একটু এলে কি হয়। সারাদিন শুধু সংসারের কাজ নিয়ে পড়ে থাকে। এদিকে রঙ্গন যে বইয়ের ভালোবাসার অভাবে শুকিয়ে মরছে, সেদিকে একটুও খেয়াল নেই। রঙ্গন এবার রান্নাঘরে রুমির সামনে গিয়ে বসে বলল, তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরে এসো। আমার দরকারি একটা কাজ আছে তোমাকে দিয়ে। রুমি বেশ ভালো করে জানে এই কথার মানে। মাছ করতে করতে সে বলল, পারবো না। অনেক মাছ করতে সময় লাগবে। রঙ্গন আর অপেক্ষা করল না। আরেকটা বটি এনে সে রুমির সঙ্গে মাছ করতে বসে গেল। যত দ্রুত মাছ কোটা শেষ হবে, তত তাড়াতাড়ি বউটাকে ঘরে নিয়ে আদর সোহাগ করতে পারবে সে। এভাবে সত্যি মাছগুলো খুব তাড়াতাড়ি কাটা শেষ হয়ে গেল। রুমি বটিগুলো ধুয়ে রাখার সময়ে হঠাৎ নাহার বেগম দৌড়ে এসে বললেন, বউ, তাড়াতাড়ি বাইর হও। তোমার আম্মায় ফোন দিছিল। তোমার ভাবির একটা পোলা হয়েছে। রুমি চমকিত হয়ে কথা বলতে ভুলেই গেল। সে ফুপি হয়েছে। বাবু এসেছে বাবু। তরির জ্ঞান ফিরল ভর দুপুরে। তরি কোনো রকমের চোখ মেলে তাকাতেই দেখল আহসান চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে আছে। তরি তৎক্ষণাৎ বলল, বাবু কোথায়? আমাদের বাবু। আহসান নিজের কোলে থাকা বাবুটাকে তরির কাছে দিয়ে বলল, এই দেখো, আমাদের তুতুন, তরি। তরি কোনো রকমে বাবুকে কোলে নিয়ে কেঁদে ফেলল। আহসানেরও সন্তানের মুখ দেখে চোখ ভিজে গেল। তাদের তুতুন। তরি আর সে মিলে ঠিক করেছিল, বাবু মেয়ে হলে নাম রাখবে তোবা, আর ছেলে হলে নাম হবে তুতুন। তুতুন খিদের তাড়নায় আঙ্গুল মুখে ঢুকিয়ে সমান তালে আঙ্গুল খেয়ে যাচ্ছে। শোভা এসে তরিকে বাবুকে খাওয়াতে সাহায্য করলেন। প্রথমে খুব কষ্ট হচ্ছিল খাওয়াতে। এরপর ব্যথা আস্তে আস্তে কমে এলো। খাওয়া শেষে তুতুন চোখ বুজে ঘুমিয়ে পড়ল। একেবারে যেন ছোট্ট একটা পুতুল। গালগুলো কি লাল টুকটুকে। নাকটা আবার হয়েছে তরির মতো। মধুবিবি এসে আহসানকে বললেন, পোলা হয়েছে। আজান দিবি না আহসান? ওঠ দাঁড়া। আজান দে বাবুর কানে। আহসান আলতো হাতে বাবুকে কোলে তুলে বাবুর কানে আজান দিল। এর মতো সুন্দর অনুভূতি আর নেই। রোজ একবার করে সন্তানের কানে আজান দেওয়ার প্র্যাকটিস করত আহসান। আজ বোধহয় স্বপ্নটা সত্যি হলো। আজান শুনে তুতুন কেমন নড়ে চড়ে উঠল। সে শুনেছে বাবার দেওয়া আজান। রঙ্গন রুমিকে সঙ্গে করে তাড়াহুড়ো করে এই বাড়িতে এলো। খুশিতে যেন কেমন পাগল পাগল লাগছে বাড়িতে ঢুকে। হাতটা ধুয়ে বাবুকে কোলে নিল সে।
বাবুর টুকটুকে লাল গালে অসংখ্য চুমুকে লাল করে দিল। রঙ্গন পাশ থেকে বাবুর আঙ্গুল গনিয়ে এনে খেলা করতে করতে বলল, নাম কি বাবুর? রুমিকে বাবুর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, ডাকনাম তুতুন। ভালো নাম এখনো ভাইয়া ভাবি ঠিক করেনি। রঙ্গন বাবুটার দিকে হা করে তাকিয়ে রইল। কি সুন্দর! কবে সে বাবা হবে? এরকম একটা পুতুলের মতো বাবু রুমির কোলেও আসবে। রঙ্গন আদরে গলায় রুমিকে বলল, চলো না রুমি, আমরাও একটা বাবু নিয়ে আসি। এরকম ছোট্ট একটা বাবু। তোমার কিছু করতে হবে না, আমি সব করে দেব। তুমি এনে দাও না বাবু রুমি। রুমি মস্করা করে বলল, আছে তো আমাদের বাবু, আপনি না আমার টুকটুকির বাবা। রঙ্গন মেয়ের কথা শুনে রুমিকে ভেঙচি কাটল। ঘটনাটার সূত্রপাত হয়েছে ১.৫ মাস আগে। ক্লাস শেষে রুমিকে নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় এক বিড়াল ছানা পেয়ে সেটাকে ঘরে তুলে এনেছে রুমি। সেটা নিয়ে আদিক্ষে তার শেষ নেই। সারাদিন ওটাকে কোলে নিয়েই বসে থাকে। নাম দিয়েছে তার টুকটুকি। সারাদিন টুকটুকির বাবা বলে রঙ্গনের মাথা খায়। রঙ্গনের ইচ্ছে হয় টুকটুকিকে বাইরে ফেলে দিয়ে আসতে। নিহাতি রুমির এত মায়া দেখে সে তা পারে না। বজ্জাত মায়ের বজ্জাত মেয়ে, সুযোগ পেলে রঙ্গনকে টার্গেট করে রাখে টুকটুকি। ধুমধাম কামড় দিয়ে দৌড়ে পালায়। রুমির মতো সেও রঙ্গনকে ২ পয়সার দাম অবধি দেয় না। রঙ্গন মুখ ভোতা করে বলল, আমার নিজের একটা বাবু লাগবে। তোমার বিড়ালের বাচ্চা নিয়ে তুমি বসে থাকো যাও। আমার বাবুর সবকিছু আমি দেখাশোনা করব। রুমি তুতুনের হাতে চুমু খেতে খেতে বলল, আচ্ছা, তাহলে আমাদের বাবু হলে আমরা তুতুনের সঙ্গে নাম মিলে রাখব। হ্যাঁ। রঙ্গন ভ্রুকুচকে বলল, আমার বাবুর নাম আমি রাখব। আমার বাবুর নাম হবে সৈয়দ কামাল উদ্দিন জামাল চৌধুরী বিন সুলতান ইবনে আব্দুল মোজাহেদ দেওয়ান ব্যাপারী। রুমির নামের বহর শুনে ঝটকা খেল। এত বড় নাম ডাকতে গিয়ে মানুষ অক্কা পাবে, এই আধা পাগলটারও বলিহারি। নাম রাখার কি ছিরি সে! সন্ধ্যাবেলা বাবুকে খাওয়ানো মাত্রই সে ঘুমিয়ে গেল। রুমি আর রঙ্গন একটু আগেই চলে গেছে। আহসান তখন ঘরে এলো। তার দুহাতে ততুনির জন্য কেনা নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আগের বাড়ির দুর্ঘটনায় এবার আগে থেকে বাবুর জন্য কিছুই কেনা হয়নি। তাড়াহুড়ো করে এখন সব কেনা হলো। আহসান বিছানায় এসে তুতুন আর তুতুনের আম্মুর মাথায় চুমু খেল। ঘুমন্ত তুতুনকে তরির শরীর থেকে নামিয়ে নিজে কোলে তুলে নিল। তরির দিকে তাকিয়ে আহত সুরে বলল, আজকের দিনটার জন্য কখনো নিজেকে মাফ করতে পারবো না তরি। তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাতেই তোমার পাশে থাকতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিছুতেই পারলাম না। আমাকে ক্ষমা করে দিও পারলে তরি। তরি আহসানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আপনি চেষ্টা করেছেন, পারেননি। রিজিকে যা ছিল তাই হয়েছে। আপনাকে কেন অকারণে দোষ দেব? আপনার তো কাজ আছে, আপনি কাজ করেন। আমার আর তুতুনের জন্যই তো। আমি আপনার উপরে রাগ করিনি তুতুনের বাবা। আর তুতুনও বলেছে বাবাকে সে খুব ভালোবাসে। বাবার উপরে তুতুন রাগ করতেই পারে না। আহসান তুতুনের দিকে তাকিয়ে চোখ মুছল। কি ছোট্ট ছোট্ট তার হাত, নরম গোলগাল মুখ, চেহারায় আবছা তরির মতো একটা আদল। গায়ের রংটা তরি কিংবা তার কারোর মতোই হয়নি, হয়েছে দাদার মতো ধবধবে ফর্সা। আহসান তুতুনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমার জীবনের ফুল হয়ে এসেছিলে তরি। ফুলের বিপরীতে যখন কখন যে তুমি আমার জীবনটাকে মস্ত ফুল বাগানে পরিণত করলে কে জানে। কখন করলে এই কাজ তরি? তরি নতমুখে লজ্জায় মাথা নামিয়ে ফেলল। তবে কি সে ফুল হতে পারে? সে যদি ফুল হয় তবে আহসান মালি। হি হি। আম্মু বাবার প্রেমালাপের মাঝে তুতুন জেগে উঠল, কিন্তু একটুও কাঁদল না। ড্যাব ড্যাব করে তাকিয়ে হাতখানা মুখে পুরে আম্মু আর বাবার কথা শুনতে লাগলো। ভাবখানা এমন যেন সে সব বোঝে, দুষ্টু একটা। সমাপ্ত। তরির চরিত্রটা ইম্যাচিওর, তবে গল্পের শেষের দিকে এসে তরির মধ্যে বড়সড় একটা পরিবর্তন এসেছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওর ভেতরে ম্যাচিওরিটি এসেছিল। আর এই সম্পূর্ণ ক্রেডিট আহসানের। আহসান তরির ইম্যাচিওরিটি নিয়ে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করেনি, কিন্তু তরির ভুলভ্রান্তি, নাকামি নামক ম্যাচিওরিটিকে মেনে নিয়ে ওকে পরিবর্তন হতে সাহায্য করেছিল। যেমন শেষে আহসানের দেরি হওয়াতে তরির বাড়িতেই ডেলিভারি হয়, সেটা নিয়ে কিন্তু তরির মনে কোনো আক্ষেপ ছিল না। সে চাইলেও সেটা নিয়ে অভিমান করতে পারত, কিন্তু করেনি। কারণ আহসান প্রকৃত অর্থেই তরিকে সেভাবেই গড়ে তুলেছিল। ভুলকে ভুল হিসেবেই ট্রিট করেছিল, দোষ হিসেবে নয়। ধন্যবাদ।